৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। পাহাড় ও মরুভূমির সমন্বয়ে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের বৈচিত্র্যময় জীবনের সমন্বয় ঘটিয়েছে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। সম্প্রতি চীনের এই অঞ্চল সফর করেছেন বাংলাদেশের একদল প্রতিবেদক, গণমাধ্যম কর্মী ও প্রকাশক। এখানকার উইগুর, কাজাক সহ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা নেন তারা। ঘুরে দেখেন এই অঞ্চলের বিভিন্ন পর্যটন আকর্ষণীয় এলাকা। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং ঘুরে এসে দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। কাজাক শিল্পীদের পরিবেশনা এভাবেই মাতোয়ারা করে পর্যটকদের। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে বসবাস করা কাজাক জনগোষ্ঠীর এসব পরিবেশনায় জানান দেয় কতটা সমৃদ্ধ তাদের সংস্কৃতি, কতটা গভীরে তাদের নৃতাত্ত্বিক ঐতিহ্যের শিকড়। তিয়ানশান পর্বতের কোল ঘেঁষে প্রতিষ্ঠা করা এমনই এক কাজাক সাংস্কৃতিক উদ্যান ঘুরে দেখে সম্প্রতি বাংলাদেশ থেকে যাওয়া গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির ঢাকা স্টুডিওর আমন্ত্রণে এ দলটি পরিচিত হয় কাজাকদের নানা কৃষ্টি, রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে। ৫৬টা জাতি নিয়ে চীন এখানে বসবাস করছে, অথচ মনে হচ্ছে যে একটা ভিলেজ, একটা পরিবার। এই জিনিসটা আসলে পুরো বিশ্ব এখান থেকে আসলে প্রদান এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব মিলে চীনের এক অসাধারণ বহুমাত্রিক সমাজের উদাহরণ হয়ে উঠেছে সিনচিয়াং। আকসুতে মোট ৩৫ জাতির মানুষ বসবাস করেন। তার মধ্যে ৭৩.৯১% হচ্ছেন সংখ্যালঘু জাতির লোক। উইগুর মুসলিম ও উইগুরদেরই আরেকটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাওলানদের জীবন ও সংস্কৃতির নানা রীতিনীতি চোখে পড়ে এখানে। পর্যটক দল ঘুরে আসে আকসুর স্থানীয় মসজিদ, উপলব্ধি করে এখানকার ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতির নানা অধ্যায়। আমরা যদি জানতে পারলাম ইমাম সাহেবের কাছ থেকে যে এখানে প্রায় ১,০০২ জন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা আছে একসঙ্গে, এবং ৬০ জন মানুষ
একসঙ্গে হুজুর মুসল্লি যেটি আমরা বলি না কেন তারা অজু করতে পারে, এবং এখানে দাফন কাফনের ব্যবস্থাও আছে। এবং আমাদের বাংলাদেশের মতোই আসলে মসজিদ কেন্দ্রিক যে সামাজিকতাগুলো আছে বা ধর্মীয় আচারগুলো আছে সেগুলো এখানে পালন করা হয়। এই পরিবেশ দেখে আমার অত্যন্ত ভালো লাগলো। সিনচিয়াংয়ের এত সমৃদ্ধির পেছনে যে নানা অর্থনৈতিক উদ্যোগ তা নিজের চোখে দেখতে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা সফর করেন বেশ কিছু শিল্প কারখানা, বন্দর ও শিল্প পার্ক। ভবিষ্যৎ পৃথিবী নির্মাণ করতে গেলে শব্দ দূষণ, বায়ু দূষণ, আমি উরুঙ্গিতে বা আকসুতে একটি হর্নের শব্দ শুনিনি। এটা যে আমাকে কি পরিমাণ পুলকিত করেছে যে একটি জনবহুল দেশ, প্রযুক্তি নির্ভর দেশ, সেখানে কোনো শব্দ দূষণ নেই। এই প্রথমবারের মতো চীনে স্থাপন করা পুনঃসংযোজন কারখানা থেকে উৎপাদন করা বিমান পাঠানো হলো ইউরোপে। উত্তর চীনের তিয়ানচিন মিউনিসিপ্যালিটিতে স্থাপন করা এয়ারবাসের বিমানটি কিনে নিয়েছে হাঙ্গেরির বিমান পরিবহন সংস্থা উইজ এয়ার। উত্তর চীনের তিয়ানচিন মিউনিসিপ্যালিটিতে স্থাপন করা হয়েছে ইউরোপের জায়ান্ট এয়ারক্রাফট এয়ারবাসের পুনঃসংযোজন কারখানা। 2008 সালে এই কারখানা স্থাপনের পর এখানে শুরু হয় বাণিজ্যিকভাবে বিমান তৈরির প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় সম্প্রতি পুনঃসংযোজন কাজ শেষ হয় A321 নিউ মডেলের বিমানের। প্রথম দফার পুনঃসংযোজন কাজ শেষে এই মডেলের বিমানটি হস্তান্তর করা হয় ইউরোপের অন্যতম দেশ হাঙ্গেরির বিমান পরিবহন সংস্থা উইজ এয়ারের কাছে। এর আগে চলতি বছর A321 নিউ মডেলের বিমানটি পুনঃসংযোজন করার জন্য প্রথমে মার্চ মাসে হস্তান্তর করা হয় চীনা ব্যক্তি মালিকানাধীন বিমান পরিবহন সংস্থা জুনিয়া ওয়ারের কাছে। এয়ারবাস জানায় এই বিমানটির বিশেষত্ব হল এটি ওজনে হালকা ও দামে কম। A320 ফ্যামিলির সবচেয়ে বড় এয়ারক্রাফট এই A321 নিউ মডেলের বিমান। বিমানটি দেখতে সরু, তবে ওয়াইড বিমানের তুলনায় এই বিমানটির বহন ক্ষমতা অনেক বেশি। সংস্থাটি জানায় এটি সর্বোচ্চ 244 জন যাত্রী পরিবহন করতে সক্ষম। ইউরোপের বাইরে এয়ারবাস কোম্পানির এয়ারক্রাফট পুনঃসংযোজন কারখানাটি চীনের তিয়ানচিনেই প্রথম ও একমাত্র কারখানা। এর আগে 2009 সালে A320 মডেলের বিমান পুনঃসংযোজন শুরু করে এয়ারবাস। এখন পর্যন্ত এই মডেলের অন্তত 600টি বিমান হস্তান্তর করা হয়। এরপর 2021 সালে পুনঃসংযোজন করা হয় A321 মডেলের বিমান। নাজমুল হক রাইয়ান, CMG বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। চীনের বিভিন্ন প্রদেশে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। এরই মধ্যে আবার শুরু হয়েছে গ্রীষ্মকালীন ছুটি, বন্ধ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। ফলে একটু আরামের খোঁজে আর অবসর যাপন করতে মানুষ ছুটছে পার্ক, রেস্টুরেন্ট, রিসোর্টে। ছুটি পেয়ে দল বেঁধে অনেকে ছুটছেন বিভিন্ন দর্শনীয় স্থানে।
কেউ কেউ আবার শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলে ঢু মেরে সেরে নিচ্ছেন প্রয়োজনীয় কেনাকাটা। ফলে এই গরম আর ছুটি আশীর্বাদ হয়ে এসেছে চীনের অর্থনীতিতে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। খা খা রোদে পুড়ছে রাস্তাঘাট, বাড়িঘর ও আশপাশের পরিবেশ। তীব্র গরমে মানুষের যেন নাভিশ্বাস। ফুটপাত, পার্ক কিংবা পাড়ার গলি, কোথাও স্বস্তি মিলছে না। চীনের বিভিন্ন প্রদেশে শুরু হওয়া তাপদাহে মানুষের এমন অস্বস্তি। বিশেষ করে পূর্ব ও উত্তর চীনের শান্তং, আনহুই প্রদেশে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। বাদ যায়নি রাজধানী বেইজিংও। এসব এলাকায় তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোনো কোনো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ জারি করেছে সতর্কতামূলক অরেঞ্জ অ্যালার্ট। তবে এই গরমে হাহুতাশ করার অবস্থায় নেই চীনের সাধারণ মানুষ। বরং স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে গ্রীষ্মকালীন ছুটি উপভোগে নতুন নতুন পথ বের করেছেন তারা। ছুটিতে চীনারা ছুটছেন বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে। এমনই একটি আকাঙ্ক্ষিত পর্যটন স্পট হয়ে উঠেছে মধ্য চীনের হুনান প্রদেশ। এখানকার প্রাণ প্রকৃতি, সুউচ্চ পাহাড় পর্বত আর শীতল আরামদায়ক পরিবেশ নিজ এলাকার তীব্র গরম থেকে মুক্তির পথ পাতলে দিয়েছে। থিয়েনমেন পর্বতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এই পর্বত দেখার পর আর কোনো পর্বত দেখার মূলত প্রয়োজনই নেই। বিশেষ করে এই পর্বতের শীর্ষে যে ঠান্ডা তাপমাত্রা, তা সত্যি অসাধারণ এবং ভীষণ আরামদায়ক। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চীনের বিভিন্ন এলাকায় তীব্র গরমের কারণে গেল বছরের তুলনায় চলতি মৌসুমে বিপুল সংখ্যক পর্যটক এমন পাহাড়ি এলাকায় আসছেন। পরিসংখ্যান বলছে, জুলাই মাসের শুরু থেকে প্রথম 10 দিনে এখানকার ছ্যাংচিয়াচিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্কে পর্যটকের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে। এই গ্রীষ্মে প্রতিদিনের গড় পর্যটকের সংখ্যা গেল বছরের একই সময় তুলনায় বলা যায় ১৭৫% বেশি। আমরা পাহাড়ের উপর দিয়ে 3টি কেবল ওয়ে লাইন নির্মাণ করেছি। ব্যবস্থাপনা সুন্দর করার জন্য কাগজবিহীন স্মার্ট এন্ট্রির ব্যবস্থা করেছি। আবার অগ্রিম টিকিট কাটার সুযোগও আছে। এসব পদক্ষেপ পর্যটকদেরও স্বস্তি দিচ্ছে। এদিকে গরম থেকে বাঁচতে দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের মানুষ দলে দলে ছুটছে শপিং মলে। শীতাতপ নিয়ন্ত্রিত তাপমাত্রায় কিছুটা আরাম করা, আবার একই সঙ্গে মিলছে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেওয়ার সুযোগও। ফলে বিপুল সংখ্যক গ্রাহকের দেখা পাচ্ছে এখানকার বিপণী বিতানগুলো। কোনো কোনো শপিং মলে আয়োজন করা হয়েছে নানা বিনোদনের। এতে চাঙ্গা হয়েছে এখানকার অর্থনীতি। যেহেতু গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে, তাই সিনেমা দেখা ও রেস্টুরেন্টে যাওয়া মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। আমাদের এখানে শপিংয়ে আসলে আমরা একটি করে কুপন দিচ্ছি আর বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করছি। শপিং মলের বাইরেও মানুষ সময় কাটানোর জন্য বেছে নিচ্ছে কফি শপ, বিভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজন উপভোগ করার মতো বিষয়। কোয়াংতং প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বর্তমান সময়ে শপিং মল, রেস্টুরেন্ট কিংবা কফি শপের মতো জায়গাগুলোতে গ্রাহকের ভিড় স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। চীনে অন্যান্য নানা পেশা ও পদের মতোই একটি দায়িত্বশীল পর্যায়ের পদ হল নদী প্রধান। একটি গ্রামের ছোট নদী হলেও তা দেখাশোনার জন্য নদী প্রধান নিয়োগ করা হয়। এটা মূলত চীন সরকারের পানি সম্পদ পরিচালনা ও রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করেন নদী প্রধান। আর কি কি কাজ করেন তিনি জানাচ্ছেন বেইজিংয়ের সহকর্মী ফেই ফেই শিখা।双阳西南面的地地，今年日福建প্রদেশের张平শহর এবং厦门শহরের নাগরিকদের গুরুত্বপূর্ণ পানীয় জলের উৎস।
প্রতিদিন বিকাল ৩টায় ২৮ বছর বয়সী সেন্দামিং মোটর চালিয়ে ১০ কিলোমিটার দীর্ঘ নদীতে টহল ও আবর্জনা পরিষ্কার করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি স্থাপত্য বিষয়টি শিখেছেন। স্নাতক পাশ করে সমুদ্র তীরবর্তী শহর শামনে এক কাজ করেছিলেন। ২০১৭ সালে তিনি জন্মস্থান নানয়াং গ্রামে ফিরে গিয়ে পরিবারের চা ব্যবসার দায়িত্ব পালন করেন। সেন জানেন, প্রাকৃতিক পরিবেশ সুসংহত করা মানে উৎপাদনের শক্তি উন্নত করা। তার উদ্যোগে গ্রামবাসীরা সংয়াংসি নদী সুরক্ষার কাজ শুরু করেছেন। তরুণ সেন সবার সমর্থনে এই নদীর প্রধান হয়েছেন। একদিন সেন নদী টহলের সময় দেখেন একজন পুরুষ নদীতে দাঁড়িয়ে মাছ ধরছে। কিন্তু এমন কাজ নিশ্চয়ই নদীর পানির গুণগত মানের জন্য ভালো না। তাই সেন ওই ব্যক্তিকে নদী রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, সংয়াংসি স্থানীয় মানুষের পানীয় জলের উৎস। এখানে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। প্রয়োজন হলে ছিপ দিয়ে মাছ ধরতে পারে, তবে নদীতে যাওয়া নিষিদ্ধ। নদী প্রধান ব্যবস্থা হল চীন সরকারের পানি সম্পদ পরিচালনা ও রক্ষায় বিশেষভাবে স্থাপিত দায়িত্বশীল পর্যায়ের পদ। 2017 সালের নববর্ষের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নববর্ষ শুভেচ্ছা বাণী ঘোষণা করেন। তিনি জানান, চীনের প্রত্যেক নদীতে একজন করে নদী প্রধান নিয়োগ করা হবে। 2018 সালের জুন মাস পর্যন্ত চীনের মূল ভূভাগের সব প্রদেশে নদী প্রধান ব্যবস্থা স্থাপিত হয়। প্রদেশ, শহর, জেলা, গ্রাম পর্যন্ত মোট 10 লাখেরও বেশি নদী প্রধান নিয়োগ করা হয়। সেন্দামিং 4 বছর ধরে এই কাজ করছেন। প্রত্যেকবার আমরা নদী টহলের সময় নদী প্রধান ব্যবস্থা নামে মোবাইল অ্যাপস ব্যবহার করি। পুরো নদীর অবস্থা ছবি তুলে আপলোড করি। নদীর অববাহিকার গ্রামের সঙ্গে এসব তথ্য শেয়ার করা হয়। সবাই ভালোভাবে প্রত্যেক জায়গার পানির অবস্থা জানতে পারে। সেন্দামিং এর বাসস্থান নানয়াং গ্রামে পানির উৎসস্থল রক্ষা করার ভালো উপায় আছে। স্থানীয় মানুষ মনে করে, মূল থেকে নদীর দূষণ সমস্যা সমাধান করতে চাইলে ধীরে মানবসৃষ্ট দূষণ সমাধান করতে হবে। নানয়াং গ্রামের আবর্জনা পরিচালনা ব্যবস্থা মজবুত করতে হয়। পশুপালকদের শিল্প রূপান্তরের সাহায্য করতে হয়। কৃষকরা জৈব সার ব্যবহার করেন এবং প্রাকৃতিক কৃষি উন্নয়নে উৎসাহ দেওয়া হয়। কারণ এই নদীর পানি বেশ ভালো, তাই অনেকেই বহু দূর থেকে এখানে এসে পানি সংগ্রহ করে।你们是从哪里来的？商品市过来的。哦，你们市里面来的是吧？是啊。啊啊，那行，我这边接好了，你接吧哈。好嘞，好嘞。 চা শিল্প স্থানীয় অঞ্চলের প্রধান কৃষি শিল্প। পানির গুণগত মান উন্নয়নের কারণে চা গাছ চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান অনেক সমৃদ্ধ। চায়ের স্বাদও বেশ ভালো হয়। এর ফলে স্থানীয় চা আরও বিখ্যাত ও জনপ্রিয় হয়ে ওঠে। বিক্রিও বেশ ভালো হয়। এখন নানয়াং গ্রামে চা চাষের আয়তন আগের 250 হেক্টর থেকে বেড়ে দাঁড়িয়েছে বর্তমানের প্রায় 700 হেক্টর। প্রতি বছর চা উৎপাদনের পরিমাণ 11.3 কোটি yuan।茶叶长势应该都还可以啊，这都是我们河水上冲上来灌溉的。今年产量应该比往年更多了啊。哎，对，又可以征收了，可以征收了。পরিচ্ছন্ন পানি ও সবুজ পাহাড় হল মানব জাতির জন্য প্রকৃতির উপহার। এসব পরিবর্তন সত্যি আমাদের চোখে পড়ে। মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান ইতোমধ্যে সংয়াংসি নদীর অববাহিকার মানুষের অভিন্ন চেতনায় পরিণত হয়েছে। প্রাকৃতিক পরিবেশের অব্যাহত উন্নয়ন স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করেছে। মানুষের জীবন আরও সুখের হচ্ছে। সবুজ
পাহাড়ের পরিচ্ছন্ন নদ নদী এখন গ্রামের পরিবেশ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এমন পরিবর্তন ঘটেছে চীনের বিভিন্ন জায়গায়। এর পিছনে রয়েছে নদী প্রধানের মতো অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম ও চেষ্টা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।